আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের দুটি সেটের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। এখানে তোমরা দুটি সেটের প্রশ্ন উত্তর একসঙ্গে পেতে চলেছ। তো তোমাদের দেখো এখানে একটা কনফিউশন সকলেরই তৈরি হয়েছে। তোমাদের নর্মালি দেখো তোমাদের পূর্ণমান থাকে 25, সময় পাবে তোমরা 50 মিনিট, কিন্তু নতুন যে তোমাদের হলিস্টিক রিপোর্ট কার্ড এসছে সেখানে বলা হয়েছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা 50 নম্বরে হবে এবং সময় হয়তো তোমরা 1 ঘন্টা 45 মিনিট মতো পেতে চলেছো। কিন্তু অনেক স্কুলে পূর্ণমান 25 এবং সময় 50 মিনিট দেবে, অনেক স্কুল পূর্ণমান 50 এবং সময় 1 ঘন্টা 45 মিনিট মতো দেবে। তো এটা নির্ভর করছে স্কুলের উপর। বেশিরভাগ স্কুল যেটা শোনা যাচ্ছে পূর্ণমান 25 রাখছে, ঠিক আছে। তবে যাদের পূর্ণমান 50 তাদের প্যানিক করার কোনো কারণ নেই, কারণ প্রশ্ন তোমাদের একই আসবে, ঠিক আছে। হয়তো প্রশ্ন সংখ্যা কিছুটা বাড়বে, প্রশ্ন তোমাদের কিন্তু একই আসবে। সেটা নিয়ে কোনো প্যানিক করার কিছু নেই যে ভয় পেও না যে স্যার পূর্ণমান 25 স্যার করালো পূর্ণমান 50 এসছে, সেটা কোনো ব্যাপার নেই। তোমাদের দুটি সেট করানো হচ্ছে এবং তোমরা চাইলে আরও একটা সেট পাবে, ঠিক আছে। তো ভিডিওটা যেহেতু একটু লম্বা হবে, ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। তো পরীক্ষা আসতে বেশি সময় নেই, তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করবে এবং যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে। আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 25 এবং এর জন্য তোমার সময় হবে 50 মিনিট। তোমাদের এর আগে সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা এবং ইতিহাসের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং এই সেটের প্রশ্নের পর যদি তোমাদের ভূগোলের আরও এক সেট প্রশ্ন লাগে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য আরেক সেট ভূগোলের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তো দেখো তোমাদের যে প্রশ্ন থাকছে 25 নম্বরের প্রশ্ন, সেখান থেকে তোমাদের যে চ্যাপ্টারটা থাকছে প্রথমেই থাকছে চাপ বলয় ও বায়ু প্রবাহ। এখান থেকে দেখো তোমাদের একটা এমসিকিউ থাকছে, এছাড়াও 2 নম্বরের প্রশ্ন এখানে কোনো থাকছে না, 2-3 নম্বরে থাকছে না, শুধু এখান থেকে একটা এমসিকিউ আর একটা 5 নম্বরের প্রশ্ন থাকছে। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তোমরা মোট 6 নম্বর পেতে চলেছো। এছাড়াও মেঘ বৃষ্টি এই চ্যাপ্টার থেকে তোমাদের একটা 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বরের একটা প্রশ্ন, 3 নম্বরের একটা প্রশ্ন থাকছে। অর্থাৎ এখান থেকেও কিন্তু তোমরা 6 নম্বর পেতে চলেছো। উত্তর আমেরিকা এখান থেকে তোমাদের 5টা থাকছে 1 নম্বর প্রশ্ন, একটা থাকছে 2 নম্বর প্রশ্ন, মোট থাকছে 7 নম্বর। আর দক্ষিণ আমেরিকা এই চ্যাপ্টার থেকে তোমাদের থাকছে 2টো এমসিকিউ, একটা 1 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন, মোট থাকছে 6 নম্বর। অর্থাৎ তোমার যেটা থাকলো তোমাদের 3টে এমসিকিউ, এছাড়া 1 নম্বর প্রশ্ন 7টা, 2 নম্বরের প্রশ্ন 2টো, 3 নম্বর প্রশ্ন 2টো এবং 5 নম্বর প্রশ্ন একটা, মোট 25 নম্বরে তোমাদের পরীক্ষা। তাহলে তোমরা দেখে নাও, তোমরা লিখবে উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু, গ নম্বরটা এর উত্তর হবে উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু। তাহলে এবার চলে যাচ্ছি আমরা 2 নম্বরে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেঘে থেকে সেটি হলো সিউরোকিউমুলাস, কিউমুলাস, স্ট্যাটাস, কিউমুলোনিম্বাস। তো এটার উত্তর হবে কিউমুলোনিম্বাস। দেখো তোমাদের প্রশ্ন যেমন দেখতে পারবে, এই দেখো দেখতে পেলো, এই যে তোমাদের প্রশ্ন, এই যে উত্তর কিউমুলোনিম্বাস, ঘ, ঠিক আছে। এবার দেখো সঠিক জোটটি নির্বাচন করো। মেক্সিকো 23 ডিগ্রি উত্তর অক্ষরেখার বিস্তৃতি, গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীর প্রথম পার্শ্বক্ষয়, ক্যালিফোর্নিয়া উপকূল অঞ্চল শীতকালীন বৃষ্টিপাত, কানাডার কাষ্ঠশিল্প, ক্রান্তীয় বনভূমির শক্ত কাঠের প্রাচুর্য। তো এটার উত্তর হবে, সঠিক জোট হবে গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীর প্রথম পার্শ্বক্ষয়, খ নম্বরটা এর উত্তর সঠিক উত্তর হবে, ঠিক আছে। এবার দেখো 4 নম্বর। জুন জুলাই মাসে দক্ষিণ আমেরিকার যে দেশটিতে শীতকাল বিরাজ করে সেটি হলো ভেনেজুয়েলা, গায়ানা, উরুগুয়ে, সুরিনাম। দেখো এই দেখো প্রশ্ন তোমাদের এখানে, তো এর উত্তর তোমরা লিখবে গায়ানা, উত্তর তোমরা লিখবে গায়ানা। এবার দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাতে বলেছে। ক স্তম্ভে স্থানীয় বায়ু, বেশি উচ্চতার মেঘ, দক্ষিণ আমেরিকার একটি হ্রদ, পশু চারণভূমি। খতে আছে টিটিকাকা, চিনুক,
এস্টেন্সিয়া আর সিরাস। এই দেখো তোমাদের এই যে ছকটা, এই ছকটা তোমাদেরকে বলছি। তো দেখো এর সঠিক উত্তরটি হবে, আমি মিলিয়ে দিয়েছি, স্থানীয় বায়ু চিনুক, বেশি উচ্চতার মেঘ সিরাস, দক্ষিণ আমেরিকার একটি হ্রদ টিটিকাকা, পশু চারণভূমি এস্টেন্সিয়া। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্নে চলে যাচ্ছি। তোমরা যদি প্রশ্নের উত্তরগুলো লিখতে না পারো ভিডিওটা পজ করে নাও অথবা ভিডিওটা রিওয়াইন্ড করে লিখতে পারো। মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির দুটি কারণ উল্লেখ করো। মেরু অঞ্চলে বায়ুর উচ্চচাপ সৃষ্টির কারণ দেখো, প্রথম পয়েন্ট দেবে বরফাবৃত অঞ্চল। মেরু অঞ্চলে প্রায় সারা বছর বরফে ঢাকা থাকায় উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। বাষ্পীভবন খুব কম হওয়ার জন্য এই অঞ্চলের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম থাকে বলে বায়ু অপেক্ষাকৃত ভারী হয়। 2 নম্বর তির্যক সূর্যরশ্মি, তাই এখানকার বাতাস ভীষণ শীতল ও ভারী হয়। এই অঞ্চলে সূর্যরশ্মি তির্যক হয়ে পড়ায় তাপের প্রভাবে বাষ্পীভবনের পরিমাণ খুব কম হয়, ফলে অঞ্চলটি উচ্চচাপ যুক্ত অঞ্চলে পরিণত হয়। দেখো এখানে একটা লাইন এক্সট্রা হয়ে গেছে, আগের লাইনটা রিপিট হয়ে গেছে, তোমরা এখান থেকে শুরু করবে। এই অঞ্চলে সূর্যরশ্মি তির্যক হয়ে পড়ায় তাপের অভাবে বাষ্পীভবনের পরিমাণ খুব কম হয়, ফলে অঞ্চলটি উচ্চচাপযুক্ত অঞ্চলে পরিণত হয়। এবার দেখো পরের প্রশ্ন, দক্ষিণ আমেরিকার নদীগুলির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। লিখবে প্রথম উত্তর আয়তন ও দৈর্ঘ্য। দক্ষিণ আমেরিকার নদীগুলো অধিকাংশ দৈর্ঘ্য এবং আয়তন বিশাল। চিরপ্রবাহী, নদীগুলি বৃষ্টির জল ও বরফ গলা জলে পুষ্ট, তাই চিরপ্রবাহী। 3 নম্বর অরিনোকো নদী ছাড়া অন্য কোনো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। 4 নম্বর অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর প্রশ্ন কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতীপ ঘূর্ণবাত, ঘূর্ণবাতের বিপরীত অবস্থা। বক্তব্যটির যথার্থতা বিচার করো, অর্থাৎ এ দুটোর পার্থক্য বোঝাতে চেয়েছে। প্রতীপ ঘূর্ণপাত, ঘূর্ণপাতের বিপরীত অবস্থা, এর কারণগুলি নিম্নে আলোচনা করা হলো। ঘূর্ণপাতের আবহাওয়া অশান্ত থাকে, কিন্তু প্রতীপ ঘূর্ণপাতের রৌদ্রোজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করা যায়। 2 নম্বর পয়েন্টে বায়ুর গমন। ঘূর্ণপাতের বায়ু নিম্নমুখী হয়, কিন্তু প্রতীপ ঘূর্ণপাতের বায়ু ঊর্ধ্বমুখী হয়। ধ্বংসলীলা, ঘূর্ণপাতে দেখো এখানে লিখবে ঘূর্ণবাত, এখানে লিখবে ঘূর্ণবাত প্রচুর ধ্বংসলীলা চালালেও প্রতীপ ঘূর্ণপাত কোনো ধ্বংসলীলা চালায় না বা কোনো ধ্বংসলীলা সম্পন্ন হয় না। বায়ুর দিক পরিবর্তন। ঘূর্ণবাতের উত্তর গোলার্ধে বায়ু ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হলেও এখানে হলেও হবে, একসঙ্গে হবে। প্রতীপ ঘূর্ণপাত এর বিপরীতমুখী হয়। এখানে ঘূর্ণপাতের ক্ষেত্রে যা, প্রতীপ ঘূর্ণপাতে এটা কিন্তু একবারেই উল্টো। বায়ুর চাপ। ঘূর্ণপাতের কেন্দ্রে থাকে নিম্নচাপ, কিন্তু প্রতীপ ঘূর্ণপাতের কেন্দ্রে থাকে উচ্চচাপ। বৃষ্টিপাত কি লিখবে? ঘূর্ণপাতে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু প্রতীপ ঘূর্ণপাতে বৃষ্টি হয় না, আবহাওয়া শুষ্ক থাকে। ঠিক আছে, আশা করি এই প্রশ্নের উত্তর তোমাদের সকল লেখা হয়ে গেছে। এবার দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও। হ্রদ অঞ্চল কৃষিকার্যে যথেষ্ট সমৃদ্ধ। ভৌগোলিক কারণগুলি ব্যাখ্যা করো। হ্রদ অঞ্চল সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ কৃষি সমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলের কৃষির উন্নতির কারণগুলি হল সমতল জমি। হ্রদ অঞ্চলের বিস্তীর্ণ সমতল জমি কৃষিজ ফসল উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। 2 নম্বর পয়েন্ট দিবে পরিমিত বৃষ্টিপাত ও উষ্ণতা। নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত হ্রদ অঞ্চল পরিমিত বৃষ্টিপাত মানে 50 থেকে 60 সেন্টিমিটার এবং উষ্ণতার জন্য কৃষিকাজে উন্নত। 3 নম্বর দেবে উর্বর মৃত্তিকা। এই অঞ্চল উর্বর মৃত্তিকায় কৃষি ফসল উৎপাদন বেশি হয়। 4 নম্বর দেবে চাষযোগ্য জমির পরিমাণ বেশি। লিখবে হ্রদ অঞ্চলে চাষযোগ্য জমির পরিমাণ বেশি, ফলে বিভিন্ন ফসলের চাষ হয়। 5 নম্বর লিখবে উন্নত প্রযুক্তি ও উন্নত কৃষি যন্ত্রপাতি। এই অঞ্চলে উন্নত প্রযুক্তি ব্যবহার ও উন্নত যন্ত্রপাতি ব্যবহারের ফলে ফসলের উৎপাদন হার বেশি হয়। 6 নম্বর কি দেবে? জলসেচ। হ্রদগুলোর স্বাদু জল সেচের কাজে ব্যবহার করা হয়, ফলে সেচের জলের অভাব হয় না। 7 নম্বর দিবে ঘনবসতি। অঞ্চলটি ঘনবসতিপূর্ণ, তাই শ্রমিকের যেমন অভাব হয় না, তেমনি কৃষিজ ফসলের প্রচুর চাহিদা আছে। 8 নম্বর দিবে শস্যাবর্তন। শস্যাবর্তন পদ্ধতিতে চাষের ফলে সারা বছর ধরে ফসল উৎপন্ন হয়। শস্যাবর্তন মানে এক ফসলের পরে আরেক ফসল, হ্যাঁ, একটা ফসল বারবার নয়, মানে একসঙ্গে মানে একটা জমিতে পরপর বিভিন্ন ফসল চাষ করা। সরকারি উন্নত নীতি।
সরকার কৃষির উন্নতির জন্য নীতি নির্ধারণ করেন। এটা হচ্ছে এর একটি অন্যতম কারণ। এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ে পেজ নাম্বার 47-এ। ঠিক আছে, তো উত্তরটা দেখি কি লেখা আছে। শৈল কথার অর্থ পর্বত, আর উৎক্ষেপ কথার অর্থ হলো ওপরে ওঠা। পর্বত দ্বারা বাধা পেয়ে বায়ু উৎক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত হওয়ায় এই বৃষ্টির নাম শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুর প্রবাহ পথে আড়াআড়িভাবে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ওই বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে ওই পর্বত বা উচ্চভূমির ঢাল বেয়ে ওপরের দিকে উঠতে থাকে। ঊর্ধ্বগামী এই বায়ু ক্রমশ প্রসারিত হয় ও ঠান্ডা হয়। আরও উপরে উঠলে এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টি হল শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। পর্বতের যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় সেই ঢাল হলো প্রতিবাদ ঢাল, আর এর বিপরীত যে ঢাল বরাবর বায়ু নিচের দিকে নামে সেই ঢাল হলো অনুবাদ ঢাল। প্রতিবাদ ঢাল প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন পর্বতের অনুবাদ ঢালে পৌঁছায় তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। এছাড়া বায়ু যত নিচের দিকে ঢালের উষ্ণতার স্থানে নামতে শুরু করে বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে। ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই কারণে অনুবাদ ঢাল প্রতিবাদ ঢাল অপেক্ষা বৃষ্টিপাত কম হয়। এটা ঢালে হবে, তাই পর্বতের অনুবাদ ঢাল বৃষ্টিপাত অঞ্চল নামে পরিচিত। দেখো তোমরা এর সঙ্গে এই ছবিটা যুক্ত করে দেবে। দেখতে পাচ্ছ আমি একটু বড় করলাম, এই ছবিটা এটার সঙ্গে যুক্ত করে দেবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে যাবে। আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 25 এবং এর জন্য তোমার সময় হবে 50 মিনিট। তোমাদের এর আগে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্ট প্রশ্ন এবং তার উত্তর করানো হয়ে গেছে এবং তৎসহ ভূগোলের প্রথম সেটের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। সেখানে তোমাদের সিলেবাস এবং মার্কস ডিভিশন, কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের মার্কস আসতে চলেছে সেই ব্যাপারে বিশদ আলোচনা করেছি। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো এইটা তোমাদের সেট 2 এর প্রশ্ন এবং তার উত্তর হতে চলেছে। তোমরা মন দিয়ে এই ক্লাসটা করো এবং ক্লাস শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে। তো দেখো তোমাদের প্রথমে যে তোমাদের সিলেবাস আছে, প্রথমে চাপ বলয় ও বায়ু প্রবাহ, এটা তোমাদের বইয়ের 30 নম্বর পাতায় পেয়ে যাবে। তারপরে দেখো 5 নম্বর চ্যাপ্টার মেঘ বৃষ্টি, এটা তোমাদের বইয়ের 43 নম্বর পাতায় পেয়ে যাবে। তারপরে আছে তোমাদের 9 নম্বর যে চ্যাপ্টার অর্থাৎ উত্তর আমেরিকা, এটা তোমাদের 78 নম্বর পেজে পেয়ে যাবে এবং তারপরে সব শেষে আছে দক্ষিণ আমেরিকা, যেটা তোমাদের 98 নম্বর পেজে পেয়ে যাবে। তো এইগুলো রয়েছে তোমাদের সিলেবাসে। এবার দেখো তোমাদের প্রথমে যে আছে প্রথমে যে প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 × 3 = 3। প্রথম প্রশ্ন, ঘূর্ণবাতে বায়ু প্রবাহ হয় কেন্দ্রমুখী নাকি কেন্দ্র বহির্মুখী নাকি উভয়মুখী নাকি অধমুখী? উত্তর হচ্ছে কেন্দ্রমুখী। 2 নম্বর, চির বসন্তের দেশ বলা হয় কুইটো নাকি চিলি নাকি পেরু নাকি প্যাটাগোনিয়াকে? উত্তর হচ্ছে কুইটোকে। 3 নম্বর, চিলির ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে রোজমেরি, ল্যাভেন্ডার প্রভৃতি গাছের ঝোপঝাড়কে বলা হয় ক্যাম্পোস, সেলভা, ম্যাটোরাল নাকি তৈগা? উত্তর হচ্ছে ম্যাটোরাল। এবার 2.1 এর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 2 × 1 = 2। তাহলে প্রথম প্রশ্ন, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে? উত্তর হচ্ছে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। বি দেখো, ওরিনাকো নদীর অববাহিকায় অবস্থিত সমভূমিটি হলো কোন সমভূমি নামে পরিচিত? উত্তর হচ্ছে ল্যানোস সমভূমি নামে পরিচিত। ঠিক আছে, এবার চলে আসছি পরের যে দেখো স্তম্ভ মিলাও একটা আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করো। তো এখানে যেটা আছে দেখো, ক স্তম্ভে আছে ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া, তারপরে ভার্মিলিয়ান, শিকাগো, অ্যাক্রন, এবং খ স্তম্ভে আছে মাংস শিল্প, জাহাজ নির্মাণ কেন্দ্র, রবার শিল্প, লৌহ আকরি, কয়লা। তো দেখো ফিলাডেলফিয়া হচ্ছে কি হবে? জাহাজ নির্মাণ কেন্দ্র। পেনসিলভেনিয়া কোনটা হবে? পেনসিলভেনিয়া হবে বি, দেখো আছে কয়লা।
তবে ভারমিলিয়ানের সঙ্গে সম্পর্ক হচ্ছে লৌহ আকরিকের। শিকাগোর সঙ্গে সম্পর্ক হচ্ছে মাংস শিল্প। এবং অ্যাক্রনের সঙ্গে সম্পর্কিত হচ্ছে রবার শিল্প। ঠিক আছে, এটাই তোমাদের যেটা বলেছিল কস্তম্ভের সঙ্গে খস্তম্ভের মিলাতে বলেছিল। এখানে আছে তোমরা 1 × 5 5 তোমরা এতে পেয়ে যাবে। তারপর দেখো পরের প্রশ্ন যেটা বলছে নিচের প্রশ্নগুলির অনধিক 30টি শব্দে উত্তর দাও। 2 × 2 = 4। প্রথম প্রশ্ন, প্রতিবাদ ঢাল কাকে বলে? উত্তর লিখবে উত্তর পর্বতের যে ঢালে উষ্ণ ও আর্দ্রবায়ু বাধা পেয়ে ঢাল বরাবর উপরের দিকে ওঠে এবং শীতল ও ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায় তাকে প্রতিপাত ঢাল বলে। যেমন ভারতের পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম দিকের ঢাল। 2 নম্বর, কাকে ও কেন পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়? উত্তর লিখবে উত্তর আমেরিকার প্রেরি তৃণভূমিকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কারণ ফরাসি শব্দ প্রেরির অর্থ হলো বিস্তীর্ণ তৃণভূমি। এই তৃণভূমির দিগন্ত বিস্তৃত সমতল ভূপ্রকৃতি, উর্বর চারনোজেম মাটি, অনুকূল শ্রেষ্ঠ জলবায়ু, পর্যাপ্ত বৃষ্টিপাত প্রভৃতি কারণে পৃথিবীর অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চলে পরিণত হয়েছে। এই অঞ্চলের প্রধান ফসল হলো গম। বসন্তকালীন ও শীতকালীন 2 ধরনের গমই এখানে প্রচুর পরিমাণে চাষ হয়। মোট কথা এই 2 ঋতুতে প্রেরি অঞ্চলে এত পরিমাণে গম উৎপন্ন হয়, একে তার জন্য পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। বোঝা গেছে? এবার চলে আসছি পরের প্রশ্নে। দেখো পরে যেটা আছে 4 নম্বর 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলি অনধিক 50টি শব্দে উত্তর দাও। 3 × 2 = 6। প্রথম প্রশ্ন, সেলভা অঞ্চলে চির গোধূলি অঞ্চল সৃষ্টি হয়েছে কেন? এর উত্তরে তোমরা লিখবে দক্ষিণ আমেরিকা মহাদেশের অ্যামাজন নদীর অববাহিকার নিরক্ষীয় চিরহরিৎ বৃক্ষের বনভূমির উপরিভাগে চাঁদোয়ার ন্যায় আচ্ছাদন সৃষ্টি হওয়ায় দিনের বেলাতেও এই বনভূমি অনেক জায়গায় সূর্যের আলো প্রবেশ করতে পারে না। ফলে দিনের বেলাতেও এই অরণ্যাঞ্চলে এক আবছা অন্ধকারময় পরিবেশ বিরাজ করে, তাই একে চির গোধূলি অঞ্চল বলা হয়। এই অরণ্যাঞ্চলের গাছগুলি ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করার জন্যই চাঁদোয়ার ন্যায় আচ্ছাদন ও চিরগোধূলি অঞ্চল সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, শৈলক্ষেত্র বৃষ্টিপাতের ক্ষেত্রে অনুবাদ ঢালে কম বৃষ্টিপাত হয় কেন? উত্তর লিখবে সাধারণত জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় পর্বতে বাধা পেলে পর্বতের গা বেয়ে ওপরে ওঠে এবং প্রসারিত ও শীতল হয়। এর ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। একে বলে শৈলক্ষেত্র বৃষ্টিপাত। পর্বত অতিক্রম করে ওই বায়ু যখন বিপরীত ঢালে বা অনুবাদ ঢালে পৌঁছায় তখন বায়ুতে জলীয় বাষ্প কমে যায়। তাছাড়া ওপর থেকে নিচে নামে বলে বায়ুর উষ্ণতাও বেড়ে যায়। এই জন্য বিপরীত ঢালে বৃষ্টিপাত কম হয় এবং ওই এলাকাটিকে বৃষ্টির ছায় অঞ্চল বলে। তো এখানে তোমরা এই প্রশ্নের উত্তরটা লেখার পরে তোমরা এর ছবিটা একটা দিয়ে দেবে, তোমাদের বইয়ের ছবি আঁকা আছে, সেই ছবিটা সুন্দর করে রেখে দেবে, তাহলে কিন্তু এই প্রশ্ন এলে তোমরা পরীক্ষায় পুরো নাম্বার পাবে। এবার দেখো পরের প্রশ্ন হচ্ছে 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নটির অনধিক 40টি শব্দ উত্তর দাও। 5 × 1 = 5। সুমেরু ও কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় কিভাবে সৃষ্টি হয়েছে? আর সমচাপ রেখা বলতে কি বোঝো? এই দুটো পার্টের প্রশ্ন আছে, 3 + 2 = 5 আছে এখানে। ঠিক আছে, তো উত্তর লিখবে প্রথম পয়েন্ট দিবে অবস্থান, দিয়ে লিখবে উভয় গোলার্ধে 66.5° অক্ষরেখা থেকে মেরু 90° পর্যন্ত অঞ্চলে এই 2টি উচ্চচাপ বলয় অবস্থান করে। এবার পয়েন্ট দিয়ে উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ, দিয়ে লিখবে প্রথম পয়েন্ট সূর্যরশ্মির পতন কোণ। এখানে সূর্যরশ্মি অত্যন্ত তীর্যকভাবে কিরণ দেওয়ায় উষ্ণতা খুব কম থাকে, এমনকি গ্রীষ্মকালেও উষ্ণতা হিমাঙ্কের অর্থাৎ 0°C নিচে থাকে। ফলে এই অঞ্চলে শীতল, ভারী, অধিক ঘনত্বযুক্ত বায়ু উচ্চচাপের সৃষ্টি করে। পরের পয়েন্ট দিবে জলীয় বাষ্পের স্বল্পতা, দিয়ে লিখবে সৌরতাপের অভাবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায় শুষ্ক বায়ু ভারী হয়। তারপরে পয়েন্ট দিবে পৃথিবীর আবর্তন বেগ। এই অঞ্চলে পৃথিবীর আবর্তন গতির বেগ কম থাকায় বায়ু বিক্ষুব্ধ হয় না, ফলে বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়। তারপরে পয়েন্ট দিবে বায়ুর নিমজ্জন, দিয়ে লিখবে আবর্তন গতির জন্য মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের ঊর্ধ্বগামী বিক্ষিপ্ত বায়ু এই অঞ্চলে শীতল ও ভারী হয়ে নিচে নেমে এসে বায়ুর ঘনত্ব ও চাপ বৃদ্ধি করে। ঠিক আছে, এবার দেখো পরের যে প্রশ্নটা আছে অর্থাৎ সেকেন্ড পার্টের যে প্রশ্ন, সমচাপ রেখা বলতে কি বোঝো? সেই সমচাপ রেখার প্রশ্নের উত্তরটা তোমরা দেখো। সমচাপ রেখা পয়েন্ট দিবে, দিয়ে লিখবে বছরের কোনো একটি নির্দিষ্ট সময়ে যেমন জানুয়ারি ও জুলাই পৃথিবীর যেসব স্থানে একই রকম বায়ুচাপ থাকে সেই সব স্থানগুলিকে মানচিত্রে এক একটি কাল্পনিক রেখার সাথে যুক্ত করে যেসব বক্ররেখা
তৈরি হয় তাদের সমপ্রেশ বা সমচাপ রেখা বা আইসোবার বলা হয়। ঠিক আছে, তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমাদের যে এই প্রশ্নগুলোই যে হুবহু আসবে তার কোনো মানে নেই, তোমাদের এই টাইপের প্রশ্ন আসতে চলেছে। এর আগে এক সেট করিয়েছিলাম, এখনো এক সেট করলাম। তোমার যদি আরো এক সেট প্রশ্নপত্র দরকার হয় তোমরা কমেন্টে জানাবে, তোমার জন্য আমি আরো এক সেট প্রশ্নপত্র নিয়ে আসবো। এই সেটের প্রশ্নপত্রগুলো প্র্যাকটিস করবে এবং বইটা খুঁটিয়ে পড়বে, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। তো পরীক্ষা আসতে আর বেশি সময় নেই, তোমরা সকলে মন দিয়ে ভালোভাবে পড়াশোনা করো এবং তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।